আল্লাহ আপনি রহমুর রহিম, আল্লাহ আপনি রহমুর রহিম, আমাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদের গুনাহকে মাফ করে দেন। আখেরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। আল্লাহর ক্ষমা প্রার্থনার পাশাপাশি দিনের দাওয়াতি শিক্ষা নিয়ে বাড়ির পথে লাখো মুসল্লি। মানুষের কোনো হিংসা কিনে না থাকে, আল্লাহ তাআলার কাছে আমি এগুলি চেয়েছি। ফিলিস্তিনে দোয়া করেছি, ফিলিস্তিনের জন্য আল্লাহ তাআলা এই আযাব থেকে উদ্ধার করে এইখান থেকে ভালো কিছু একটা নিয়ে বাসায় গিয়ে এর উপর আমল করার তৌফিক দান করে। জুলাই অভ্যুত্থানে আহতদের আবারও আগারগাঁয়ে সড়ক অবরোধ, সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দাবি, তীব্র যানজটে ভোগান্তি। সংসারটা কিভাবে চলবে, আমার সুচিকিৎসাও নেই। আন্দোলন করতেছে, এই কত মানুষ আছে চলাফেরা করতে পারতেছে না। শিক্ষার্থীদের নতুন দলের কমিটিতে জায়গা হবে না আওয়ামী লীগ সংশ্লিষ্টদের, বলছেন নেতারা। মৌলিক চাহিদা নিশ্চিতের পাশাপাশি ইশতেহারে গুরুত্ব পাবে সুশাসন ও মানবাধিকার। নতুন নেতৃত্ব তুলে আনার যে সক্ষমতা, সেটাকে নিয়েই আমাদের সামনে আগাতে হবে। আমরা কোনো বিচ্ছিন্ন কোনো অংশে আমরা পড়ে না যাই, সে জায়গায় মানুষের একটা কনসার্নের জায়গা আছে। প্রত্যেকটা বিষয়কেই আমরা এর সাথে সংযুক্ত করব। বর্ষা মৌসুমের আগেই উদ্ধার করা হবে রাজধানীর বেদখল খালগুলো। সংস্কার শেষে ফিরিয়ে আনা হবে পানি প্রবাহ, দূষণমুক্ত রাখতে কার্যক্রম অব্যাহত রাখবে সরকার। ইউরোপে প্রবেশে অবৈধ অভিবাসীদের প্রধান রুটে পরিণত হয়েছে লিবিয়া। স্বপ্নযাত্রার নামে দুর্গম এই পথের সবচেয়ে বেশি ঝুঁকি নেয় বাংলাদেশিরা। বিসিবির নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালেন হান্নান সরকার। কোচিংয়ে মনোযোগী হতেই এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। দর্শক, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের আয়োজনে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মুসলিম বিশ্বের ঐক্য, মানবতার শান্তি, সমৃদ্ধি কামনার শেষে হয়েছে তাবলিগ জামাতের ইজতেমার প্রথম পর্ব। 3 দিন ব্যাপী ইজতেমার শেষ দিনে মোনাজাতে অংশ নেন কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ। প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। কুয়াশা মাড়িয়ে তুরাগ তীরে মানুষের ঢল, কেউ হেঁটে কেউ বা গাড়িতে, যে যার মতো করে পৌঁছে যান ইজতেমা ময়দানে। মোনাজাত শুরুর আগেই যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। অবনত মস্তক ও আকাশপানে দুহাত তুলে বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের কাছে প্রার্থনা। নেই উঁচু নিচু ভেদাভেদ, নেই কোনো হুল্লোড়, এক মনে শুধুই পাপ মোচনের ফরিয়াদ। ইমানের সঙ্গে মওত নসিব করেন আল্লাহ। মওতের পরবর্তী জীবন আল্লাহ বরকতময় করে দেন, আল্লাহ বরকতময় করে দেন। শুধু নিজের আত্মা পরিশুদ্ধ নয়, ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্ব, সর্বত্র বয়ে যাক শান্তির সুবাতাস। লাখো মানুষের অশ্রুসিক্ত মোনাজাত তুরাগ তীরে। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার কলমা পড়ছে, আল্লাহ করে মাফ করে দেন। আল্লাহ যারা আপনাকে মাহবুব বলে স্বীকার করে মাফ করে দেন। সংকট, যুদ্ধ, বিগ্রহে ক্লান্ত মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয় আখেরি মোনাজাতে। অতীত নেতিবাচক কৃতকর্মের জন্য পানা চেয়ে ইজতেমার শিক্ষা যাতে কাজে লাগে জীবনের সব ক্ষেত্রে, সেই দোয়া ছিল আল্লাহর কাছে। আল্লাহ এই কাজের সমস্ত রুকাওয়াতকে দূর করে দেন, আল্লাহ সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন। আপনার কুদরত অসীম, আল্লাহ আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাওয়াত আর বাধাকে দূর করে দেন। মোনাজাত শেষে ফিরতি পথ ধরেন আগতরা, বলছেন ইজতেমা যেখানে শেষ সেখান থেকেই ঈমান আমলের দাওয়াতের কাজটা শুরু হলো। দ্বীনি ভাইদের কাছে দাওয়াত তাবলীগের নামে যেই প্রচারিত, এটা যে সমস্ত মানুষ আসতে পারে না তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। তাদের অসুস্থতা দূর করে দেয় এবং মানুষের কোনো হিংসা কিনে না থাকে, আল্লাহ তাআলার কাছে আমি এগুলি চেয়েছি। দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যাতে করে এইখান থেকে ভালো কিছু একটা নিয়ে বাসায় গিয়ে এর উপর আমল করার তৌফিক দান করেন। সোমবার থেকে একই স্থানে শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। পবিত্র কোরআনের সূরা আল ইমরান আল্লাহ বলেছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানব জাতির কল্যাণের জন্য।
তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখবে। মূলত কোরআন এবং হাদিসের এই যে শিক্ষা, সেই শিক্ষা আরেকবার শানিত করে নেওয়া হলো ইজতেমার এই ময়দান থেকে। আর এখানকার অর্জিত জ্ঞান বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে ছুটে যাবেন ইজতেমায় আগত মানুষরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, টঙ্গী তুরাগতীর, গাজীপুর। দর্শক, ইজতেমা শেষে বাড়ি ফেরার খবরাখবর জানাবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। উত্তরা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। ফয়সাল, ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে সেটি জানতে চাই, এবং আপনি যেখানে রয়েছেন সেখান থেকে কি অবস্থা দেখছেন পরিস্থিতি? রেজা, চাপ তেমন নেই বললেই চলে। আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম সড়ক পথে এবং রেলপথে বেশ চাপ ছিল, তবে যেহেতু সময় গড়িয়েছে, এখন প্রায় দুপুর 2টা, যার কারণে অনেকাংশেই কিন্তু ইজতেমার যে সকল মুসল্লিরা ছিলেন তারা কিন্তু অনেকাংশেই বাড়ির পথ ধরেছেন অধিকাংশই, যার কারণে যেই চাপটি সড়কেও আমরা দেখেছি অনেকটাই কম, সেটি কিন্তু ট্রেনেও আমরা দেখছি যে কিছুটা স্বাভাবিক পর্যায়ে ইতিমধ্যে চলে এসেছে। আমরা সকাল থেকেই আসলে জানাচ্ছিলাম, সকাল থেকে আমরা আসলে সড়কের খবরটি যেমনটি জানাচ্ছিলাম, এবারে ইজতেমায় যেহেতু বেশিরভাগ মানুষেরই আগ্রহ থাকে হচ্ছে আখিরি মোনাজাতে অংশ নেওয়া, ফলে ঢাকা এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে যেই সকল মানুষরা গিয়েছিলেন তারা কিন্তু আখিরি মোনাজাত শেষ হওয়ার পরপরই তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন। কিন্তু এরই মধ্যে এখনো পর্যন্ত যারা গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বা টঙ্গী থেকে যারা যাচ্ছেন তারা মূলত 3 দিনব্যাপী যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা তারা ইতিমধ্যে অনেকেই কিন্তু তাদের বিভিন্ন গন্তব্যে, দেশের বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যে চলে গেছেন। তবে এখনও যারা বাকি রয়েছেন তারা কিন্তু রেল যোগে অথবা সড়ক পথে তাদের ব্যক্তিগত তারা ভাড়া করে যে সকল গাড়ি নিয়ে এসেছেন সেই সকল গাড়ি করেই তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। সেই সাথে সাথে কিন্তু ট্রেনেও যাচ্ছেন অনেকেই। আমরা দেখছি বিমানবন্দর স্টেশনে আমরা দেখেছি যে এবারে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া অনেক গ্রুপ বা ছোট ছোট দলে উপদলেই কিন্তু ভাগ করে মুসল্লিরা এসছেন এবং তারা কিন্তু বিমানবন্দরের রেলওয়ে যে স্টেশন রয়েছে সেখান থেকে তারা গন্তব্যে যাচ্ছেন। আসলে রেজা, যদি বলি যে সেরকম যদি চাপ নেই, তবে স্বাভাবিকভাবেই কিন্তু যে মুসল্লিরা রয়েছেন তারা তাদের গন্তব্যে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন। তবে যেহেতু সকাল থেকে আমরা দেখেছিলাম সকালের দিকে মুসল্লিদের চাপ ছিল সড়কে, পায়ে হেঁটে কিংবা গাড়িতে, রেলে, সব জায়গায়। তবে বেলা বাড়ার সাথে সাথে সেটি অনেকাংশেই কমে এসেছে এবং সেটি বলা যায় যে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। রেজা, এই ছিল বিমানবন্দর রেল স্টেশন থেকে সর্বশেষ। এখন পর্যন্ত নির্বিঘ্ন হচ্ছে যাত্রা, সেই খবর ফয়সাল মাহমুদ জানাচ্ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ফয়সাল। এদিকে টঙ্গীতে ইজতেমা ময়দানে ড্রোন উড়ে গ্যাস বেলুনের উপর পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে আহত হয়েছেন অন্তত 60 জন মুসল্লি। সকালে মোনাজাত চলাকালীন সময়ে একটি ড্রোন গিয়ে পড়ে গ্যাস বেলুনের উপর। এতে বেলুনগুলো বিকট শব্দে ফাটতে থাকে। সময় আতঙ্কিত হয়ে পড়েন মুসল্লিরা। হুড়োহুড়ি আর দৌড়াদৌড়ির সময় আহত হন অনেকেই। পরে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে ও স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দর্শক, এই ঘটনার বিস্তারিত জানানো এবং বাড়ি ফেরা মানুষের খবরাখবর জানাতে আমাদের সাথে টঙ্গী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। তার মাধ্যমে জানাবো সেই সব খবরের সবশেষ পরিস্থিতি। পলাশ, ইজতেমা ময়দানে ড্রোন উড়ে গ্যাস বেলুনের উপর পড়ার ঘটনায় আহতদের অবস্থা কি সেটি একটু জানাবেন। একই সাথে জানতে চাই বিপুল সংখ্যক মানুষ যে বাড়ি ফিরছেন সেই সাথে ট্রাফিক ব্যবস্থাপনা এখন কি অবস্থায় রয়েছে? আসলে দুর্ভোগ বিষয় যদি বলি, যারা মুসল্লিরা ইজতেমার ময়দানে আখিরি মোনাজাতে অংশ নিতে আসা বাড়ি ফেরার কথা যদি বলি, সেক্ষেত্রে বলবো এটি তো ভোগান্তি রয়েছে। অনেকে পরিবহন সংকটের কারণে পায়ে হেঁটে যাচ্ছে। পরপর মোনাজাতে অংশগ্রহণের শেষের অংশে 2টি ঘটনা ঘটেছে। একটি টঙ্গী স্টেশনের এলাকায় ড্রোন বেলুনে গিয়ে বিস্ফোরণ হয়েছে, বিকট শব্দে আহত হয়েছে প্রায় 150 এবং পাশে ঠিক 3 নম্বর গেট কামারপাড়া এলাকায় সেখানেও কিন্তু একটি ড্রোন মুসল্লিদের কাছে পড়ে গিয়ে প্রায় সেখানেও বেশ অনেকজন আহত হয়েছে। আহতদের ভিন্ন ভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হচ্ছে। আমরা এই যে ঘটনার সংশ্লিষ্ট যারা একজন আহত হয়েছে মুসল্লি, তার সাথে আমরা একটু কথা বলবো, বিস্তারিত জানার চেষ্টা করবো। কি হয়েছিল তখন?
তখন একটা আওয়াজ হয়েছিল, আওয়াজ হওয়ার পর মানুষ দৌড়াদৌড়ি করে মনে করেন যে আমরা বসে ছিলাম মনে দিয়েছিলাম, তখন এই উপর দিয়ে গেল আপলুক দিয়ে আমরা পা উপরে আমরা পাড়াপুরা দিয়ে আমরা আতঙ্ক হয়ে গেছে। ড্রোনের একটা শব্দ আসছিল, আমরা তো বুঝি। হ্যাঁ, মানুষ দৌড়ে গিয়ে উপরে বসছে, মানুষ তো দৌড়ের নিচে থেকে উপরে থেকে মানুষ মনে করেন দৌড়াদৌড়ি করে মনে করেন একজনের। ধন্যবাদ। আমরা একজনের কাছে যাচ্ছিলাম, তো এই পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে টঙ্গী সরকারি হাসপাতালেই 41 জনের মতন তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, আর বাকি যারা রয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছে ভিন্ন ভিন্ন হাসপাতালে। এখনো বিভিন্ন মুসল্লিরা আসছে, তারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করছে। তবে এই যে ড্রোন আতঙ্ককে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে এখনো কিন্তু মুসল্লিদের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে, অর্থাৎ কোথায় থেকে হঠাৎ করে এই ঘটনাটি ঘটলো এটি নিয়ে অনেকটাই সংখ্যায় রয়েছে মুসল্লিরা। কিন্তু আসলে যে বাড়ি ফিরবে মোনাজাতের পর এই ঘটনা ঘটবে এমনটাই কিন্তু আসলে তারা প্রত্যাশা করছিল না। এখন আমরা যে বিষয় দেখছি প্রশাসনের পক্ষ থেকে আসলে সেটি নিয়ে তদন্ত করছে, তদন্ত করে আসলে বোঝা যাবে বিষয়টি কি হয়েছে। রাজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ পলাশ প্রধান আমাদের সাথে যুক্ত হবার জন্য। রেল কিংবা সড়ক পথ, দুচোখ যত দূর যায় কেবলই জনস্রোত। ট্রেনগুলোর নেই তিল ধারণের ঠাঁই। আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরা মুসল্লিদের ঢল ছিল পথে পথে। যান চলাচল বন্ধ থাকায় পড়তে হয় ভোগান্তিতেও। মাইলের পর মাইল পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন ইজতেমা ফেরত মানুষরা। আখেরি মোনাজাত শেষ, ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের জনস্রোত তখন টঙ্গী রেল স্টেশনমুখী, যেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল ঢাকা এবং জয়দেবপুরগামী দুটি বিশেষ ট্রেন। কে কার আগে উঠবেন তা নিয়েই শুরু হয় দৌড়ঝাঁপ। যাত্রীর চাপে যারা ট্রেনের ভেতরে জায়গা পাননি, জীবনের ঝুঁকি নিয়েই তারা উঠে পড়েন ছাদে কিংবা ইঞ্জিনে। কষ্ট ভাই, এখন কি করুম ভাই, আসছে ইজতেমার মাঠের ভিতরে, আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে যাইতেছে। বাসায় অবশ্যই যেতে হবে, সেজন্য একটু ঝুঁকি নিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ অনেক সুষ্ঠুভাবে শান্তভাবে আশা করি যে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। না ট্রেনের টিকিট পাই না, হাইটিটা চলে যাবো। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভোর থেকেই 10 জোড়া বিশেষ ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। মোনাজাত শেষে বিভিন্ন গন্তব্যে একে একে ছেড়ে যায় এসব ট্রেন। একই চিত্রের দেখা মেলে সড়ক পথেও। যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন অনেকে। টঙ্গী, উত্তরা, আব্দুল্লাপুর সহ আশেপাশের সব সড়কেই ঘরে ফেরা মুসল্লিদের ঢল। 30 তারিখ আসছিলাম আর কি, এখন আর কি দোয়া শেষ করে আর কি আমরা সবাই একসাথে চলে যাচ্ছি। রিস্ক নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখতেছি না, এখানে মানুষের প্রচন্ড ভিড়, যেতেই হবে, এটাই হলো বড়। জি জি, কুড়িল বিশ্ব রোড থেকে এই পর্যন্ত হাইটে আসছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা পড়েন ভোগান্তিতে। ভারী ব্যাগ বিছানা মাথায় পিঠে নিয়ে বাস, ট্রাক যে যা পেরেছেন উঠে পড়েছেন তাতেই। প্রথম পর্বের এই ইজতেমায় অংশ নেন সারা দেশ থেকে আসা কয়েক লাখ মুসল্লি। তাবলিগ জামাতের বিবদমান দুটি পক্ষের বিরোধের কারণে এবারের ইজতেমা ঘিরে অনেকেই ছিলেন শঙ্কায়। সেই শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে প্রথম পর্বের ইজতেমা, যেখানে অংশ নিয়ে দেশ, জাতি এবং সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন এরকম লাখো মুসল্লি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, টঙ্গী। আখেরি মোনাজাত শেষে মেট্রো রেলে নামে ইজতেমা ফেরত মুসল্লিদের ঢল। রাজধানীর বিভিন্ন জায়গায় ফেরার পাশাপাশি মতিঝিল স্টেশনে ব্যবহার করে নারায়ণগঞ্জ বা অন্যান্য জায়গায় যেতেও মেট্রো ব্যবহার করেন মুসল্লিরা। অন্য পরিবহনের তুলনায় দ্রুত আর আরামদায়ক পরিবেশ হওয়ায় মেট্রো রেলকেই বেছে নেন তারা। এতে নিয়মিত যাত্রীদের খানিকটা অসুবিধায় হলেও বাকি সব ছিল স্বাভাবিক। ইজতেমা ময়দান ছাড়িয়ে আশেপাশেও ছড়িয়ে পড়ে মুসল্লিদের অবস্থান। আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরতে অনেকেই পা বাড়ান মেট্রো স্টেশনের দিকে। উত্তরার উত্তর স্টেশনই সবচেয়ে কাছে, তাই ভিড়ও সবচেয়ে বেশি। দলে দলে মুসল্লিরা প্রবেশ করেন স্টেশনে। কনকোর্সে গিজগিজ করছে মানুষ। সবচেয়ে বড় লাইন ভেন্ডিং মেশিনের সামনে। যারা মেশিনের টিকিট কাটতে অভ্যস্ত নন তারা দাঁড়িয়েছেন কাউন্টারের সামনে। 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে বাসে, সেখানে আমরা 10 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি। গাড়িতে তো গাড়ি পাই না, জাম না প্রচুর, বাস নাই, হাইটেও অনেকগুলো ভিতরে হাউজিং এর ভিতরে আইসা ওখান থেকে অটোতে আসছি। এখানে মেট্রোলে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে লাইনের কারণে, বেশি মানুষ। স্বয়ংক্রিয় দরজার সামনে আজ বাড়তি সতর্কতা।
অতিরিক্ত চাপে আবার না বিকল হয়ে যায়, কারণ আগেও যন্ত্রটি বেশ ভুগিয়েছে যাত্রী আর ডিএমটিসিএলকে। তবে যন্ত্রেরও সক্ষমতার মাত্রা থাকে, সেটি অতিক্রম করলেই যায় বিগড়ে। যাচ্ছে সুবিধা, সহজে যাওয়া যায়। কিছু লোক যাবে হচ্ছে সচিবালয়, কিছু যাবে মিরপুর 10। এই যে জ্যামজট, মানুষের চাপ বেশি, এই জন্য চলে আসছি মেট্রো রেলে। অল্প সময় দাঁড়াইছি, লাইনে টিকিট পেয়ে গেছে। সবাই চেষ্টা করছেন ঠেলে হলেও ট্রেনে উঠতে। উত্তরা স্টেশন থেকেই প্রায় ট্রেনগুলো পরিপূর্ণ হয়ে ছাড়ছে। প্রতিটি বগি প্রায় সক্ষমতা ছুঁই ছুঁই অবস্থা। বেশিরভাগই ইজতেমা ফেরত মুসল্লি। শহরের ভেতরের বিভিন্ন স্থানে তো বটেই, নারায়ণগঞ্জ সহ দূরের স্থানে যেতেও অনেকে চড়ছেন মেট্রোতে। ইজতেমার প্রথম পর্ব ছিল, এই জন্য অনেক রাশ ছিল, অনেক মানুষের সমাগম ছিল, এই জন্য। বাইকে আমার 350 টাকা লেগে গেছে, আর মেট্রো রেলে আসছি, এটা মানে উপভোগ করতেছি। আমাদের জন্য একটা অসাধারণ সুযোগ দিয়েছে, যেটা খুব সহজে স্বল্প সময় এবং কম ব্যয়ে আমরা এক জায়গা থেকে মতিঝিলে পৌঁছাতে পারতেছি। 2 বছর যাবত মেট্রো রেল হওয়াতে কিন্তু এটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। আশা করি আমাদের কর্তৃপক্ষরা যদি এতে আর একটু নজরদারিতা করে, এটা আরো সহজ হবে আমাদের জন্য। সাধারণ মানুষ আমরা সবাই চড়তে পারি, ভাড়াটা বেশি মনে হয় আমার থেকে। আখিরে মোনাজাতের পরের 2 ঘন্টা শহরের ভেতরের স্টেশনগুলোয় ওঠার যাত্রী ছিল খুবই কম। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলী ও আগারগাঁয়ে সড়কে অবস্থান নিয়ে আজও বিক্ষোভ করেছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা। সকাল 11টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে ওই এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। দুপুরে শিশু মেলার সামনের সড়ক বন্ধ করে দেন তারা। আহতরা বলছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলেও এখনও তা দেয়া হয়নি। পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ করা হয়নি বলেও অভিযোগ করেন তারা। রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিও জানান অভ্যুত্থানে আহতরা। এর আগেও একই দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার পথ অবরোধ করে বিক্ষোভ করেছিলেন পঙ্গু ও আশপাশের হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। যে দাবিগুলো যেগুলো আমরা ন্যায্য প্রাপ্য, এগুলো যেন আমরা আমাদের এই রাষ্ট্রের সরকারের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আমাদের মায়ের কোলে আমরা ফিরে যেতে পারি। যে এদের চিকিৎসা করতে আসলে কয় কোটি টাকার দরকার আছে, 6 মাস হয়েছে, এখনো যদি চিকিৎসার জন্য এরা আসে রাস্তায় দাঁড়ায়, বাইরে এখানে সেখানে কান্নাকাটি করে, এটা আসলে সরকারের জন্য বিশাল লজ্জাজনক। দেখি রাস্তা ব্লক, রাস্তায় কি হয়েছে, আন্দোলন হইতেছে কেন? তাদের চিকিৎসার টাকা দেয় নাই সরকার, তাদের কোনো খোঁজ খবর নেয় না, এই জন্য তারা রাস্তা ব্লক করে আন্দোলন করতেছে। এটা কি আদৌ যৌক্তিক হয়েছে? দর্শক, আগারগাঁও এলাকা থেকে আমাদের সহকর্মী আশিক মাহমুদ এই খবরের বিস্তারিত আরও জানাবেন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি এবং তিনি সেটি আমাদেরকে ফোনে জানাবেন। আশিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই আপনার মাধ্যমে আহতরা এখনও কি সড়কে অবস্থান করছেন কিনা এবং তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন মূলত তারা? আন্দোলনকারীরা এখনো সড়কে অবস্থান করছে। বেলা 11টা থেকে এখন পর্যন্ত প্রায় 2:30 বাজে পুরো যে মিরপুর যে সড়ক, সেই সড়কটি কিন্তু আন্দোলনকারীরা অবরোধ করে রেখেছে এবং 2 পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে পুরো সড়কেই একদম পুরোপুরি যানজট এবং চরম ভোগান্তিতে পড়েছে যারা সাধারণ পথচারী, যারা বিভিন্ন কাজে প্রয়োজনে বের হয়েছিল, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। তবে একটু জানাতে চাই, পঙ্গু হাসপাতালে যারা জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত, অর্থাৎ যাদের পা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সঠিক চিকিৎসা, পুনর্বাসন এবং তাদের ক্যাটাগরি ভিত্তিতে তাদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, এই সকল কিছু বাতিলের দাবিতে তারা এই আন্দোলন করেছে। বেলা 11টা থেকে তারা মূলত এই শ্যামলী অর্থাৎ শিশু মেলার সামনের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু তারা অবরোধ করে এবং সেই অবরোধের ফলে এখন পর্যন্ত এই মিরপুর সড়ক অর্থাৎ গাবতলী হয়ে নিউ মার্কেট যাওয়ার যে সড়কটি অর্থাৎ মিরপুরের যে মিরপুর রোড, সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থী যারা আন্দোলন করছে তারা কিন্তু বলছে, যদি সরকারের পক্ষ থেকে কেউ যদি এই বিষয়টি সুরাহা না করে এবং সরকারের পক্ষ থেকে খুব দ্রুতই যদি তাদের সাথে যোগাযোগ করে তাদের এই দাবি মেনে না নেওয়া হয়, তাহলে তারা অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে পারে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা তাদের দাবি দেওয়া তুলে ধরছেন যে তাদের সঠিকভাবে তাদের পুনর্বাসন করতে হবে এবং তাদের সঠিক চিকিৎসা দিতে হবে এবং ক্যাটাগরি ভিত্তিতে তাদেরকে এ বি সি ডি ক্যাটাগরিতে তাদেরকে বিভক্তি করা হয়েছে, সেই বিভক্তি থেকে তাদেরকে বের করতে হবে এবং সবাইকে একভাবে দেখে সেই বিষয়টিকে সুরাহা করে নিয়ে আসতে হবে। তবে একটু জানাতে চাই যে তাদের এই অবরোধের ফলে কিন্তু এই আন্দোলনের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যে আসলে যারা এই এলাকায়, আপনি জানেন যে আশপাশের সড়কে আশপাশে প্রচুর হাসপাতাল, রোগী থেকে শুরু করে সবাই কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। তো সেই ক্ষেত্রে আসলে যারা এই এলাকায়, আপনি জানেন যে আশপাশের সড়কে আশপাশে প্রচুর হাসপাতাল, রোগী থেকে শুরু করে সবাই কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। তো সেই ক্ষেত্রে আসলে সেখানে আসলে ভোগান্তিও বাড়ছে জনমানুষের এবং সেই যানজটের কারণে নাকাল অবস্থায় রয়েছে এবং বেশ কিছু দাবি দেওয়া তার উত্থাপন করেছে ইতিমধ্যে। সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আশিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন নিয়ে চলছে তোড়জোড়। তাদের নতুন দলের ইশতেহারে কি থাকছে, কমিটিতে স্থান পেতে যোগ্যতার মাপকাঠি বা কি হবে, এসব কিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এরই মধ্যে ২৭০টি উপজেলায় থানা কমিটিও গঠন করেছেন তারা। সহকর্মী লামিয়া তিথির রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার সৈকত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা এখন ব্যস্ত নতুন রাজনৈতিক দল গঠনের কার্যক্রমে। শিক্ষার্থীদের এই রাজনৈতিক দল নিয়ে রয়েছে জনমনে প্রত্যাশা। সেখান থেকেই উঠে আসছে নানা প্রশ্ন। কেমন হতে পারে এর রূপরেখা? এরই মধ্যে তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ২৭০টি উপজেলা থানা কমিটি গঠন করেছে। কাজ চলছে বাকি উপজেলাগুলোতেও কমিটি গঠনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও গঠন করেছে কমিটি। এসব কমিটিতে কারা স্থান পাচ্ছে, সদস্য হওয়ার যোগ্যতাই বাকি। তাদের অংশগ্রহণ, সম্পৃক্ততা এবং সেই সাথে নেতৃত্ব দানের যে ক্ষমতা এবং সেই সাথে নতুন নেতৃত্ব তুলে আনার যে সক্ষমতা, সেটাকে নিয়েই আমাদের সামনে আগাতে হবে। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট কাউকেই এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটিতে আমরা আনবার পক্ষপাতী নই। এটা জনগণের চাওয়ার জায়গা হলো যে যারা গণহত্যার সাথে সংশ্লিষ্ট ছিল, যারা নানাবিধ অপরাধ করেছে, তাদের বিচার হতে হবে। ২৭০টির মতন উপজেলা কমিটি, উপজেলা থানা কমিটি আমরা গঠন করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে যারা সরাসরি যুক্ত না, তারা মূলত যে কোনো রাজনৈতিক দল হোক, পূর্বে রাজনৈতিক পরিচয় থাক, তারা অংশগ্রহণ করতে পারেন। আগের তুলনায় রাজনীতিতে আসা নিয়ে তরুণদের আগ্রহ কতটা বেড়েছে? কেনই বা তারা রাজনীতিমুখী হচ্ছেন? তরুণরা এই দলের নেতৃত্ব দিবেন, কিন্তু যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের পরামর্শগুলো আমাদের জন্য অনেক কাজে দিবে। রাজনৈতিক দলের ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই ওপেন থাকবে এবং যে কোনো বয়সে যে কোনো শ্রেণী পেশার মানুষ যাতে যুক্ত হতে পারে সেটা দুয়ার খোলা থাকবে। পড়াশোনা করে অভিজ্ঞতা অর্জন করেছেন, ভালো কিছু অর্জন করেছেন, তারা কিন্তু এখন দেশে আসতে চাচ্ছেন এবং দেশে এসে রাজনীতিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন। কারণ রাজনীতিটা আগে শুধু দুদলীয় বৃত্ত, বিশেষ করে পরিবারতান্ত্রিক মধ্যে সীমাবদ্ধ ছিল। ফলে এই যে পরিবর্তনটা, এটা আশা করি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণটা আগামী দিনে পরিবর্তন হবে। প্রশ্ন ছিল, নতুন রাজনৈতিক দলের কোনো ইশতেহার কি তৈরি হয়েছে? এতে গুরুত্ব পাচ্ছে কি? আইনের শাসন, নাগরিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করা এবং শক্তিশালী করা, এই বিষয়গুলো লক্ষ্য রাখা হবে। জনগণকে আমরা কি দিব, কে কি দিতে পারছে, অফার কি করছে এবং তারা সেটা তারা করতে পারছে কিনা পাওয়ারে গিয়ে, সেটার ভিত্তিতে আসলে জনগণ নির্বাচন করবে এবং তাদের ভোট সেই হিসেবে কাউন্ট হবে। সেবার যে জায়গাগুলো আছে, সে সেবাগুলো যাতে মানুষ সবসময় সঠিকভাবে পায়। ইতিহাসের বাতাবরণগুলোতে আমরা কোনো বিচ্ছিন্ন কোনো অংশে আমরা পড়ে না যাই, সেই জায়গায় মানুষের একটা কনসার্নের জায়গা আছে। প্রত্যেকটা বিষয়কেই আমরা এর সাথে সংযুক্ত করব। ছাত্রদের নতুন রাজনৈতিক দল আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা ঘটাবে, এমন প্রত্যাশা সকলের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গ্যাস সংকট কমাতে আমদানি নয়, দেশীয় উৎস থেকে উত্তোলন জোর দিতে চায় অন্তর্বর্তী সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই সংক্রান্ত গুচ্ছ প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। বাস্তবায়ন করবে জ্বালানি বিভাগ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্থান পায় 13টি প্রকল্প। ব্যয় ধরা হয়েছে 19,412 কোটি টাকা। এর মধ্যে 9টি নতুন এবং বাকি 4টি সংশোধিত। পরিকল্পনা কমিশন জানিয়েছে, সিলেটে 12 নম্বর কূপ, তিতাস ও কামতা ফিল্ডে 4টি উন্নয়ন কূপ এবং হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে 3D সিসমিক জরিপ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের গ্যাস সংকট অনেকাংশে কমবে। সেই লক্ষ্যে নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিদেশি ঋণ কাজে লাগাবে সরকার। এর বাইরে মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ, পূর্বাঞ্চলে প্রাথমিক বিদ্যালয় স্থাপন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে সভায়। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও সড়ক অবরোধ করেছে রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আকলাখুস সাফা। তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত। সাফার, সড়ক অবরোধের সবশেষ পরিস্থিতি কি বলছেন তারা, মূলত তার আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই।
রেজা, সড়ক অবরোধের চিত্রটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। দুপুর ঠিক 12টা থেকে শুরু হয়েছে। তিতুমির কলেজের সামনের যে রাস্তাটি, এই রাস্তার যে চতুর্দিকের অংশটি, সেই অংশটি অবরোধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা বিকেল 4টা নাগাদ গুলশান 1 নম্বর যে গোল চত্বরটি আছে সেখানে তারা অবরোধ নিয়ে যাবেন। তাদের যে কর্মসূচিটি ছিল সেটি আজ ছিল রেলপথ এবং মহাসড়ক অবরোধ, সেটি থেকে তারা সরে এসেছেন। সকালে তারা ব্রিফ করে জানিয়েছেন যে ইজতেমার যে যাত্রীরা, ইজতেমার মুসল্লিরা যারা আখেরি মোনাজাতে অংশগ্রহণ শেষে যারা ফিরবেন তাদের যাতে নির্বিঘ্নে তারা ফিরতে পারেন, সেজন্যই এই আজকের জন্য এইটুকু তারা শিথিল করেছেন। একটি বিষয়, যেমন আমার হাতের বাঁ দিকে এখনো পর্যন্ত অনশনরত 11 জন শিক্ষার্থী আছেন, তাদের মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তেমনটাই জানিয়েছেন চিকিৎসক। সরকারি কর্মচারী হাসপাতাল থেকে যে চিকিৎসকরা তাদের 4 দিন যাবৎ চিকিৎসা দিচ্ছেন তারা এমনটাই জানিয়েছেন এবং বলছেন যে তাদের এই 3 জনকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে হসপিটালাইজ করতে হবে। এখানে থাকলে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে, সেক্ষেত্রে বড় কোনো সংকটও হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কার কথা বলেছেন শিক্ষার্থীরা। যেটি বলছেন, গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যে বিবৃতিতে বলা হয়েছিল যে তিতুমিরের বিষয়টি বিশেষভাবে দেখা হবে এবং একই সঙ্গে বলা হচ্ছিল তাদের যে অযৌক্তিক আন্দোলন সেটির থেকে যাতে তারা সরে আসেন। শিক্ষার্থীরা বলছেন যে এটি সরকারের দ্বিচারী একটি আচরণ। একই সঙ্গে তারা বলছেন বিশেষভাবে দেখবেন, আবারও বলছেন অযৌক্তিক আন্দোলন। এই বিষয়টাতে কিন্তু তারা বেশ ক্ষুব্ধ হয়েছেন এবং তারা বলছেন কোনোভাবেই তারা তাদের যে দাবি আছে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি, এই দাবি থেকে তারা সরবেন না। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সাফা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গত 1 দশকে অবৈধ অভিবাসীদের ইউরোপ যাত্রায় প্রধান রুটে পরিণত হয়েছে লিবিয়া। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পথ পাড়ি দেয় অভিবাসন প্রত্যাশীরা। মানব পাচারকারীদের প্রলোভনে প্রতি বছর এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে লাখ লাখ মানুষ ইউরোপে প্রবেশে বেছে নেয় এই সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট। ফ্রন্টেস্কের তথ্যে এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশিরা, তবে তাদের স্বপ্নযাত্রা অনেক সময় পরিণত হয় মৃত্যুযাত্রায়। ভূমধ্যসাগরের উপকূলে লিবিয়ার ব্রেগা থেকে উদ্ধার করা হয় 20 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। হতভাগ্যদের সাথে ছিল না কোনো নথিপত্র। রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংস্থা বলছে মরদেহগুলো বাংলাদেশিদের হওয়ার শঙ্কাই বেশি। অবৈধভাবে ইউরোপে প্রবেশের আকাঙ্ক্ষায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার পথটি পরিচিত সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট হিসেবে। উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ এই পথে যাত্রার প্রবণতা বেড়েছে আশঙ্কাজনক হারে। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক সংকটের জেরে বিপজ্জনক রুট বেছে নিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা, আর এই তালিকার শীর্ষে বাংলাদেশিরা। ইউরোপের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের দায়িত্বে থাকা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন অন্তত 83,000 বাংলাদেশি। কেবল গত বছরই এই পথে ইতালি যাওয়ার চেষ্টা করে 13,000-এর বেশি বাংলাদেশি। ঝুঁকিপূর্ণ এই যাত্রা মৃত্যুর কারণ হয়েছে বহু মানুষের। প্রাণে বাঁচলেও ইউরোপ যাত্রার স্বপ্নভঙ্গ হয়েছে গভীর সমুদ্রে। ইউরোপের পথে ট্রানজিট হিসেবে বিবেচিত লিবিয়া পরিণত হয়েছে মানব পাচারের বাজার হিসেবে। দালালের খপ্পরে পড়ে মানবেতর পরিণতি হয়েছে অনেকেরই। UNHCR এর তথ্য অনুযায়ী গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় মৃত্যু বা নিখোঁজ হয়েছে 2,500-এর বেশি মানুষের। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। দখল দূষণে বিপর্যস্ত আর বেদখল হওয়া রাজধানীর খালগুলো পুনরুদ্ধারে বদ্ধপরিকর সরকার। মিরপুরে বাউনিয়া এলাকায় আজ সংস্কার কাজের উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ সরকারের 3 উপদেষ্টা। এ সময় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, সংস্কার শেষে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। ঘটা করে সংস্কার কাজের উদ্বোধনের সময় ভাসমান এক্সকাভেটরের বক্সে বিছানো ছিল লাল কার্পেট। সেখানে দাঁড়িয়েই নানা রকম দিক নির্দেশনা দিচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রাথমিকভাবে 2 সিটির 6টি খালের কিছু অংশের দখলমুক্ত সংস্কার এবং 2 পাড়ের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন তারা। আমি মনে করি না যে নদী দখল যতটা উচ্ছেদ হয়েছে ততটা আবার দখল হয়েছে বলে। যদি নদী দখলের কথা বলি, আমি মনে করি যে মোটামুটি একটা গ্রহণযোগ্য মাত্রার কাজ অলরেডি হয়ে গেছে। কিন্তু দূষিত নদীর পাড়ে আপনি যতই সুন্দর ওয়াকওয়ে করেন না কেন, মানুষ তো হাঁটবে না। হাতির ঝিল খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনি হাঁটতে গেলে নাকে রুমাল দিতে হয়। আমরা কাজটা শুরু করে দিয়ে যাব, তারপরে পরবর্তী সরকার এসে দায়িত্বটা নিয়ে।
খালগুলোর দুরবস্থার জন্য বিগত সরকারগুলোর অনিয়ম দুর্নীতিকেই প্রধান কারণ দেখছেন উপদেষ্টারা। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব? আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে। খাল খনন কর্মসূচির এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সার্বিক সংস্কার এবং নির্বাচনের দিনক্ষণ নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন, এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। অথচ একসময় সুন্দর পানি, বাণিজ্য পরিবহন সহ যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল বাউনিয়া খালটি। আমি ধান করতাম, ফসল করতাম, এখন আস্তে আস্তে চতুর্সাইডে মনে করেন যে বিল্ডিং করিয়া মনে করেন ময়লা সলা ফেলাইয়া এখন রাস্তা চাপাই ফেলাইছে খাল। আগে অত বড় আছে না, কাটাইছে তা একটু বড় হয়েছে, আগে তো আরো খাল আছে। যারা দখলদারি তারা এরা মানে কিছুদিন পর পরে আবার তারা জায়গাটা দখল করে নিয়ে নেয়। যাক, তবে এবার নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 3 কিলোমিটার অংশের সংস্কার ও দখলমুক্তের কাজ শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখছেন এলাকাবাসী। মিরপুর এলাকার অন্যতম প্রধান এই খালটি উদ্ধার অভিযানে এর আগেও এরকম আনুষ্ঠানিক ঘোষণা দেখেছে এলাকাবাসী, কিন্তু দখলদাররা এতটাই শক্তিশালী তাদেরকে কখনোই উচ্ছেদ করা সম্ভব হয়নি। এবারও সেই আনুষ্ঠানিক ঘোষণা আবারও দেওয়া হয়েছে, তবে কার্যকর কতটুকু হবে সেটাই ভবিষ্যতে বলে দেবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, বাউনিয়া খাল, মিরপুর। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। তদন্তের অংশ হিসেবে গেল মাসে এনসিএ এর গোয়েন্দারা বাংলাদেশি দুর্নীতি দমন কমিশন দুদকের সাথে গোপনে বৈঠক করেছেন। শনিবার এক প্রতিবেদনে এসব জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। প্রতিবেদনে অনুযায়ী দুদকের সাথে বৈঠকে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য পেয়েছেন গোয়েন্দারা। জানা যায়, প্রধানমন্ত্রী থাকাকালীন রাশিয়ার সাথে একটি বিতর্কিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি করেছিলেন শেখ হাসিনা। অভিযোগ আছে যা থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন টিউলিপ এবং তার পরিবারের সদস্যরা। ব্রিটিশ কর্তৃপক্ষ টিউলিপের ব্যাংক হিসাব, ইমেইল রেকর্ড পরীক্ষা এবং এমনকি তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে বলে জানা গেছে। বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, গেল মাসে হওয়া ওই বৈঠকে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আনা অভিযোগ তদন্তের প্রস্তাব দিয়েছে এনসিএ। যুক্তরাজ্যের আইন অনুযায়ী দেশটির কোনো নাগরিক বিদেশে দুর্নীতি করলে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে ছাত্র জনতার সাথে আলোচনা চলছে। শিগগিরই নতুন দলের ঘোষণা আসছে, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরে আইন শৃঙ্খলার উন্নয়ন, যানজট নিরসন সহ 8টি ইস্যুতে স্মারকলিপি দেওয়া হয়েছে। সেই সাথে জুলাই অভ্যুত্থানের খুনিদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এর আগে সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করব, সেই লক্ষ্যেই আমাদের কাজকর্ম চলতেছে এবং ভালোভাবেই চলতেছে। আমরা আন্দোলনের সকল অংশীজন, ছাত্র জনতা, পেশাজীবী সকল অংশীজনের সাথে আমরা সংলাপ করছি এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত দলের ঘোষণা দিতে পারবো। ইসরায়েলের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন ইয়াল জামির। শনিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিশ্চিত করেছে এই তথ্য। বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আগামী মাসে বর্তমান সেনাপ্রধান হার্জি হালেভির বিদায়ের পর দায়িত্ব নেবেন জামির। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযান ঠেকাতে ব্যর্থতার দায়ে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন হালেভি। আগামী 6 মার্চ দায়িত্ব থেকে সরে যাবেন তিনি। এর আগে 7 অক্টোবরের ঘটনায় তদন্ত কার্য শেষ এবং ইসরায়েলি সেনাবাহিনী আরো শক্তিশালী করে গড়ে তুলবেন বলেও জানিয়েছেন তিনি। বিসিবির নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হান্নান সরকার। শনিবার আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। জানা গেছে, ভবিষ্যতের কথা ভেবে এই দায়িত্ব ছাড়ছেন তিনি। নির্বাচকের পদ ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন হান্নান। এবার তাকে দেখা যাবে নতুন ভূমিকায়। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই কোচিং ক্যারিয়ারের শুরু করবেন এই সাবেক। কথাবার্তা চলছে বেশ কয়েকটি দলের সঙ্গেও। সব মিলিয়ে 8 বছর 8 মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। নির্বাচক ক্যারিয়ারে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে জিতেছেন যুব বিশ্বকাপ এবং 2টি যুব এশিয়া কাপ।
দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।